হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমাদের আর 2-3 দিন পর থেকেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শুরু, ফার্স্ট সামেটিভ এক্সাম। তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা সাজেশন, নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাজেশন। তো আমরা জানি যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণী মূলত 40 নম্বরের স্কুলের পরীক্ষা হয় আর 10 নম্বরের প্রজেক্ট। তো তোমাদের যে সাজেশানটা আজকে আমি দেবো, আশা করি তোমরা এই সাজেশান থেকে উপকৃত হবে। তোমাদের গল্প কবিতার মধ্যে কি কি আছে? তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আছে, তোমাদের কবিতার মধ্যে আছে নোঙর আছে, তোমাদের দাম কবিতার মধ্যে নোঙর আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আছে। এছাড়া গল্পের মধ্যে ধীবর বৃত্তান্ত আছে, ইলিয়াস আছে এবং দাম আছে। এগুলো তোমাদের টেক্সচুয়াল যে কোশ্চেন আসবে যেখান থেকে, এগুলো তোমাদের আছে। এছাড়া ব্যাকরণের পার্টে তোমাদের ধ্বনি ধ্বনি পরিবর্তন আছে, শব্দ গঠন আছে, অনুসর্গ উপসর্গ এবং ধাতু প্রত্যয়। এগুলো মূলত পর্ষদ কেন্দ্রিক সিলেবাস। এবার কিছু স্কুল কিছু ডিফারেন্স করের মধ্যে। আর তোমাদের রাইটিং স্কিলের মধ্যে আছে ভাব সম্প্রসারণ। তোমরা এটা ফার্স্ট টাইম ভাব সম্প্রসারণটা তোমরা মূলত করবে, খুব ভালো জিনিস। তো এগুলো থেকে আজকে তোমাদের সাজেশানে আমি রেখেছি। আশা করি সাজেশান থেকে তোমরা উপকৃত হবে। তো আর তোমাদের সহায়ক পাঠের মধ্যে আছে বোমযাত্রীর ডায়েরি। তো সেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। এবার আমরা দেখে নেব যে নবম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশন, সেটা এবার তোমরা দেখে নাও। আমি প্রত্যেকটা গল্প কবিতা আলাদা আলাদা কোশ্চেন দিয়েছি, 3 মার্কস এবং 5 মার্কসের। আশা করি পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলগুলি আছে এর মধ্যে থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। সাজেশন নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট সামেটিভ এভলিউশনের রেখেছি। তোমাদের ইতিমধ্যেই বলেছি, তোমাদের ইতিমধ্যেই ইতিহাসের সাজেশান এবং ভূগোলের সাজেশান আমি দিয়েছি। যারা এখনও সেটা দেখোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আগের যে ভিডিওগুলি আছে সেগুলো দেখে নাও। আজকে বাংলা সাজেশান নবম শ্রেণীর প্রথম যে গল্প কবিতা, ভাব সম্প্রসারণ এবং বোমযাত্রীর ডায়েরি, সেখান থেকে তোমাদের 3 নম্বর ও 5 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কী কী প্রশ্ন পড়বে? প্রথম প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, চারি মেঘে নামসহ উদ্ধৃতাংশে তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, কলিঙ্গের সোঙরে লোক সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছিল? তোমরা জানো বাংলা কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সুতরাং একটু মনোযোগ সহকারে এগুলো পড়বে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, মূল কাব্যের নাম কি? উদ্ধৃতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গ দেশের যত দুরবস্থার চিত্র ধরা পড়েছে তা উদ্ধৃতি সহ লেখো। এছাড়া পরের প্রশ্ন যেটা প্র্যাকটিস করবে, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অম্বিকা মঙ্গল কে আর কী কী নামে ডাকা হয়? শ্রীকবি কঙ্কন বলতে কী বোঝো? আলোচ্য কাব্যাংশে অবলম্বনে দেবী মাহাত্ম্য কীভাবে প্রকাশ পেয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে শস্য বাড়িঘরের অবস্থা কেমন হয়েছিল তা লেখো। পরের প্রশ্ন যেটা পড়বে, মেঘে কইল অন্ধকার, কোথায় মেঘের আনাগোনা ঘটেছিল? মেঘে অন্ধকার হয়ে আসার ফলে কি হয়েছিল? পরের যে প্রশ্নটা এখান থেকে পড়বে, চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? তার ফলে কি হয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে খুব মন দিয়ে পড়বে। এবার নোঙর থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসার মতো সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কথাটির মূল তাৎপর্য লেখো। নোঙর কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত কে দাঁড় টেনেছেন? তিনি সারা রাত কেন মিছে দাঁড় টেনেছেন? পরের প্রশ্ন যেটা নোঙর থেকে প্র্যাকটিস করবে, নোঙর কথার অর্থ কী? সপ্ত সিন্ধু পারে পাড়ি দেওয়া সংকল্প কথকের পূরণ হয় না কেন? পরের প্রশ্ন নোঙর থেকে যেটা পড়বে, তারার দিকে চেয়ে কবি কিসের তারার দিকে চেয়ে কবি করি দিকের নিশানা, কে তারার দিকে চেয়ে নিশানা করেন, কেন করেন? এই পরের যে প্রশ্নটা তোমরা পড়বে, নোঙর কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা ভালো করে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, কবিকে বিদ্রূপ শোনার কারণ কি? পরের যে প্রশ্নটা তোমরা পড়বে, জোয়ার ভাটার বাধা পড়ে তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, উদ্ধৃতাংশটিতে
কবি মানসিকতার যে দিকটি ফুটে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। ধীবর বৃত্তান্ত থেকে যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সামেটিভে সাজেশনের জন্য রেখেছি, প্রথম প্রশ্ন, সে আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করো। আংটি দেখে রাজা কি করেছিলেন? পরের প্রশ্ন যেটা পড়বে, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন, কারা মন্তব্যটি করেছে, কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন? পরের যে প্রশ্নটা পড়বে, সূচক এই জেলেকে ছেড়ে দাও, কে কথাটি বলেছে, জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? এখান থেকে পরের যে প্রশ্নটা পড়বে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন যেটা তোমরা পড়বে এখান থেকে, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, বন্ধু দুজন কে ছিল, এমন বন্ধুত্বের কারণ কি? পরের যে প্রশ্নটা প্র্যাকটিস করবে, কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে, নিদর্শনটি কি, নিদর্শন কিভাবে সাপের প্রভাব দূর করবে, নিদর্শনটির পরিণতি কি হয়েছিল? পরের প্রশ্ন, যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, প্রসঙ্গ উল্লেখ করে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা লেখো। পরের প্রশ্ন এখান থেকে, দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন, অভিশাপটি কি ছিল? এগুলো কিন্তু ধীবর বৃত্তান্ত থেকে অবশ্যই পড়বে। পরে দাম গল্প থেকে যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের সামনে সাজেশন হিসাবে, বহু বছর পরে যে ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর সুকুমারবাবু কীভাবে কোন বিশেষ উপলব্ধিতে উপনীত হলেন গল্প অবলম্বনে তা লেখকটা তোমরা পড়বে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, মাস্টারমশাই বলতে না দিয়ে নিচে কি বলেছিলেন, এ অপরাধ আমি বইব কী করে, বক্তার মনে এমন অপরাধ জন্ম নেওয়ার কারণ বিশ্লেষণ করো। ছাত্র শিক্ষকের সুমধুর সম্পর্ক দাম গল্পে কীভাবে ফুটে উঠেছে তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়বে। পরের প্রশ্ন, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার এ কথা মনে হলো, কেন তার এ কথা মনে হলো? এটাও কিন্তু খুব ভালো করে পড়বে। স্কুলে কাকে বিভীষিকা বলা হতো, কেন বলা হতো, দাম গল্প অনুসরণে লেখো। পরের প্রশ্ন যেটা পড়বে, আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কোন সুযোগের কথা বলা হয়েছে, তিনি এ সুযোগ হাতছাড়া করতে পারলেন না কেন? পরের প্রশ্নটা, এইটুকুই আবার নগদ লাভ, বক্তাকে এই উক্তিতে নগদ লাভ কথাটির তাৎপর্য কী? এই প্রশ্নগুলো কিন্তু দাম গল্প থেকে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়। ইলিয়াস থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে রেখেছি, প্রথম প্রশ্ন, ইলিয়াসের চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিলেন কেন? পরের প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল, কে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? পরের প্রশ্ন, ইলিয়াস গল্পে যে জীবন সত্য ফুটে উঠেছে তার সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, কোন সত্যের কথা বলা হয়েছে, তা কিভাবে উন্মুক্ত হয়েছে? এখান থেকে পরের যে প্রশ্নটা পড়বে, 50 বছর ধরে সুখ খুঁজেছি, এতদিনে পেয়েছি, সুখ খুঁজে পাওয়ার পরিচয় দাও। পরের প্রশ্ন, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তাকে এ প্রসঙ্গে বক্তা কি বলেছে? পরের প্রশ্ন, মোহাম্মদ শাহ কেমন ধরনের লোক, ইলিয়াস ও তার স্ত্রীর ওপর সে কী ধরনের সহৃদয়তা প্রদর্শন করেছিল? এই প্রশ্নগুলো কিন্তু ইলিয়াস থেকে অবশ্যই পড়বে। এবার হচ্ছে বোম যাত্রীর ডায়েরি। প্রথম প্রশ্ন, টাফা কি, টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, বোম যাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর মঙ্গলযাত্রার বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরি কীভাবে পাওয়া গিয়েছিল, ডায়েরিটার বিশেষত্ব কী ছিল, এছাড়া ডায়েরির পরিণতি কী হয়েছিল? পরের প্রশ্ন, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে, মঙ্গল কিভাবে অমঙ্গল হয়ে উঠেছিল, বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেছিল, যাত্রী ও মালপত্র সহ ওজন কত ছিল, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কী কী জিনিস গুছিয়ে রেখেছিলেন এবং মঙ্গল গ্রহের নদীটি কেমন ছিল? এখান থেকে পরের যে প্রশ্নটা প্র্যাকটিস করবে, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, প্রহ্লাদকে কোন কেলেঙ্কারির কথা বলা হয়েছে, তাকে কেন দায়ী করা হয়েছে? পরের প্রশ্ন, তারক চ্যাটার্জির কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। এইগুলো কিন্তু এখান থেকে ভালো করে পড়বে। এবার ভাব সম্প্রসারণ একটা কথা বলে রাখি, ভাব সম্প্রসারণ কিন্তু প্রচুর আছে, অনেক আছে, এক একটা স্কুলে এক এক রকম দেবে, তো স্কুলে বিদ্যালয়ে যেটা তোমাদের প্র্যাকটিস করাবে সেটাই কিন্তু ভালো করে করবে। ইম্পর্টেন্ট কিছু ভাব সম্প্রসারণ যেগুলো বিভিন্ন স্কুলে আসতে পারে সেগুলো আমি তোমাদের সামনে রাখলাম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর,
পরেরটা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। পরেরটা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পরের যেটা ভাব সম্প্রসারণ পড়বে, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এরপরে যেটা পড়বে, সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তারপরে যেটা পড়বে, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। পরেরটা, দাও ফিরে সে অরণ্য লও এ নগর। এইগুলো কিন্তু তোমাদের ক্লাস 9-এর বাংলা সাজেশান, খুব ভালো করে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এর থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। এছাড়া আমি একটা দুটো কথা বলবো, সেটা হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গের অনেকগুলো স্কুল, বিভিন্ন স্কুলের প্রশ্ন বিভিন্ন স্কুলই নিজেরা করে থাকে, বিভিন্ন টিচার করে, তাই স্কুলে যে প্রশ্নগুলো বারবার করিয়েছে বা ক্লাসে করিয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, তোমরা কিন্তু এতে উপকৃত হবে। এছাড়া টেক্সট বই, বাংলার ক্ষেত্রে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, শব্দার্থগুলো ভালো করে পড়বে, তারা দেখবে খুব ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে। এছাড়া ব্যাকরণটা ভালো করে প্র্যাকটিস করবে, ভাব সম্প্রসারণ ভালো করে প্র্যাকটিস করবে এবং মোমযাত্রী ডায়েরিটাও ভালো করে করবে। আশা করি তোমাদের যে সাজেশান দিতে পেরেছি এর থেকে তোমরা উপকৃত হবে। আমার সুকান্ত একাডেমি লার্নিং চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রথম নোটিফিকেশান তোমাদের সামনে আসে, যাতে বিভিন্ন বিষয়ের যে সাজেশান বা প্রশ্নোত্তর আলোচনা সেগুলো তোমরা পেতে পারো। শেয়ার করে দিও এবং আমার পাশে থাকো। ধন্যবাদ। আর সবাইকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বেস্ট উইশেস আমার তরফ থেকে।